গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আর্ল স্ট্যানলি গার্ডনারের লেখা দ্য কেস অব দি লং লেগড মডেলস। আজ ষষ্ঠ এবং শেষ পর্ব। হ্যামিল্টন বার্জার তার চমকপ্রদ সাক্ষীকে পরদিন সকালের জন্যই লুকিয়ে রেখেছিলেন। আদালত বসার পরেই তিনি বললেন, হোমার গার্ভিন জুনিয়রকে সাক্ষ্য দিতে আহ্বান করা হোক। জুনিয়র গার্ভিন কঠিন মুখে সাক্ষ্য দিতে এসে দাঁড়াল। শপথ নেয়ার পর সে জানাল সে সিনিয়র গার্ভিনের ছেলে। এবারে খুব সাবধানে আমার প্রশ্নের জবাব দিন, হ্যামিল্টন বার্জার বললেন। যা প্রশ্ন করব ঠিক তারই উত্তর দেবেন, বাড়তি কিছু বলবেন না। এটা প্রমাণ হয়েছে যে আপনার বাবা 3টে বন্দুক কিনেছিলেন এবং সেগুলো একই রকম ছিল। কাজের সুবিধার জন্যে তিনি যেটা আপনাকে দিয়েছিলেন তাকে বলবো জুনিয়র বন্দুক, যেটা তার কোটের হাতায় থাকতো তাকে বলছি কোটের বন্দুক, আর যেটা তার সিন্দুকে ছিল সেটাকে বলছি সিন্দুকের বন্দুক। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এখন দেখা যাচ্ছে যে 7ই অক্টোবর তারিখে আপনার বাবা আসামি স্টিফানি ফকনারকে একটা বন্দুক দিয়েছিলেন, যেটাকে কোটের বন্দুক বলছি। পরে তিনি সিন্দুক থেকে সিন্দুকের বন্দুকটা বের করে কোটের হাতায় রাখেন। কথা মনে রাখবেন যে এই দুটো বন্দুকের একটি খুনের অস্ত্র। কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। বেশ, এবার আমি জানতে চাই আপনার বাবা আপনাকে যে বন্দুকটা দেন সেটার কি হয়? আমার প্রশ্ন, 8ই অক্টোবর আপনি সেটা পেরি মেসনকে দিয়েছিলেন কিনা? দিয়েছিলাম। মিস্টার মেসন সেটা হাতে নিয়েছিলেন? হ্যাঁ স্যার। মিস্টার মেসন অস্ত্রটা নিয়ে কিছু করেছিলেন? হ্যাঁ। কি করেছিলেন? অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় প্রশ্ন, মেসন বলে উঠলেন। আমি সংযুক্ত করে দেখাতে চাই, হ্যামিল্টন বার্জার বললেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সংযুক্ত করার বয়ান ছাড়া আমরা আরও কিছু আশা করি, মেসন বললেন। সাক্ষীকে নিছক এই সম্পর্কেই আমি একটা প্রশ্ন করতে চাই। বেশ, জাজ ডেকার বললেন। ওই বন্দুক, যাকে জুনিয়র বন্দুক বলছি, সেটাই কি সাক্ষ্য প্রমাণ 30? সাক্ষী উত্তর দিল, কখনোই না। বন্দুকটা দেখতে একই রকম হলেও এটা সেই বন্দুক নয়। সেক্ষেত্রে, মেসন বললেন, সাক্ষী সেই বন্দুক নিয়ে কিছু করে থাকলে এই মামলায় তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আসামির উপরেও এর কোনো দায় বর্তায় না। আমার ধারণা এটা ঠিক, জজ ডেকার বললেন। আপত্তি গৃহীত হল। হ্যামিল্টন বার্জার ক্রুদ্ধস্বরে বললেন, আমি অন্যভাবে প্রশ্ন রাখছি। আপনি 30 নম্বর এক্সিবিট দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এই বন্দুকটা আগে দেখেছেন? হ্যাঁ স্যার। কখন? এই বছরের 8ই অক্টোবর। কোথায়? আমার কর্মস্থলে। সেটা কোন বন্দুক ছিল? যেটাকে জুনিয়র বন্দুক বলা হচ্ছে সেটাই। আপনি সেটা পেরি মেসনকে দিয়েছিলেন? হ্যাঁ স্যার। তিনি সেটা নিয়ে কি করেন? তিনি সেটা থেকে গুলি ছোঁড়েন, আর গুলি আমার ডেস্কে গেঁথে যায়। আপনাকে একটা ছবি দেখাবো, দেখে বলুন কি দেখছেন। ছবিটা দেখে সাক্ষী বলল, এটা আমার অফিসের ডেস্ক। পেরি মেসন গুলি ছোঁড়ার পর যে অবস্থা হয় সেই অবস্থা। তারপর কি ঘটে? তারপর গোলমালের ফাঁকে মিস্টার মেসন বন্দুকটা বদলে নেন, আর বদল করা অস্ত্রটাই 30 নম্বর প্রমাণ হিসেবে রাখা আছে। এবং সেক্ষেত্রে তিনি প্রমাণ করতে চান যে 30 নম্বর প্রমাণ হিসেবে রাখা বন্দুকটাই আপনার কাছে ছিল। ঠিক বলছি? মেসন বলে উঠলেন, আমি এটি তর্ক সাপেক্ষ প্রশ্ন হিসেবে আপত্তি করতে চাই এবং সেই সঙ্গে প্রশ্নটিকে অশোভন আখ্যাও দিতে চাই। আপত্তিকে তাৎপর্যপূর্ণ হিসেবে গ্রহণ করছি, জাজ ডেকার বললেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে ভর্ৎসনা করে বলছি, এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। এই ধরনের প্রশ্ন তর্ক সাপেক্ষ এবং সাক্ষীকে মনস্থির করতে বাধ্য করা হয়। জেরা করুন মিস্টার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তবে যথাযথ প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। হ্যামিল্টন বার্জার আদালতের ভর্ৎসনায় প্রায় লাল হয়ে মেসনের দিকে ফিরে বললেন, জেরা করতে পারেন। মেসন বললেন, আপনি বলেছেন যে আমি বন্দুক পাল্টে নিই, যে জুনিয়রের বন্দুকটা আমাকে দেন।
হ্যাঁ স্যার। আপনি আমাকে কাজটা করতে দেখেছিলেন? কখনোই না। নাটকীয়তা তৈরি করে গোলমালের ফাঁকে কেউ যখন দেখেনি তখনই আপনি কাজটা করেন। তাহলে আপনি যদি না দেখে থাকেন তাহলে কিভাবে বললেন আমি পাল্টেছিলাম? এটা তো স্রেফ দুয়ে দুয়ে যোগ করার ব্যাপার। অর্থাৎ কি ঘটে থাকতে পারে ভেবে মন ঠিক করেই রেখেছিলেন? হ্যাঁ স্যার। তাহলে আপনি যা ঘটেছিল সেই সাক্ষ্য না দিয়ে কি ঘটে থাকতে পারে সেই সম্ভাবনার সাক্ষ্যই দিচ্ছেন এবং মনস্থির করে নিয়েছেন। মনস্থির হয়েছে এড়ানো যায় না এমন কিছুর উপর ভিত্তি করে। মেসন জর্জ ডেকারের ভ্রুকুটি লক্ষ্য করে হেসে বললেন, ইয়োর অনার, আমি এই সাক্ষীর সমস্ত সাক্ষ্যই বাতিল করার দাবি জানাচ্ছি, যেহেতু সে মনস্থির করেই সাক্ষ্য দিয়েছে। আপিল গ্রাহ্য হল। জাজ ডেকার বললেন, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই সাক্ষ্য আগেই জানতেন এবং তা মনস্থির করা সাক্ষ্য এটাও জানতেন। 1 মিনিট ইয়োর অনার, হ্যামিল্টন বার্জার বললেন। আমার মনে হয় আদালত এই ব্যাপারে অযথা নির্দয় হয়েছেন। আমি সাক্ষীকে নতুন করে জেরা করে বুঝিয়ে দিতে চাই তার সাক্ষ্য আগে স্থির করা নয়। তাহলে জুরিদের মনস্থির করতে দিন, জাজ ডেকার বললেন। এই ধরনের সাক্ষীকে কাঠগড়ায় আর তুলবেন না। হ্যামিল্টন বার্জার লাল হয়ে উঠে সাক্ষীকে বললেন, আপনি বলেছেন মিস্টার মেসনকে একটা বন্দুক দিয়েছিলেন। হ্যাঁ স্যার। আপনি কি করে জানলেন 30 নম্বর সাক্ষ্য হিসেবে দাখিল করা জুনিয়র বন্দুকটা অর্থাৎ অস্ত্রটা খুনের অস্ত্র নয়? আমি জানি এটা নয়, কারণ আমার হাতে যে বন্দুকটা রয়েছে সেটাই জর্জ ক্যাসেলম্যানকে হত্যার জন্য ব্যবহার করা হয়। মিস্টার মেসনকে যে বন্দুকটা আমি দিই সেটা কোনোভাবেই খুনের জন্য ব্যবহার সম্ভব ছিল না। অসম্ভব কেন ছিল? উঠে দাঁড়ালেন মেসন। তিনি বললেন, আই অবজেক্ট, কারণ এতে সরকারি পক্ষের নিজের সাক্ষীকেই জেরা করা হচ্ছে। আমি দাবি জানাচ্ছি এই বক্তব্য বাতিল করা হোক, যেহেতু সাক্ষীকে মনস্থির করতে বাধ্য করা হচ্ছে। আবেদন গ্রাহ্য হল, জাজ ডেকার বললেন। কিন্তু কিন্তু ইয়োর অনার, হ্যামিল্টন বার্জার বলে উঠলেন, আমার নিশ্চয়ই অধিকার রয়েছে যে আপনি শুধু ঘটনা উল্লেখ করতে পারেন, অন্য কিছু নয়, জাজ ডেকার বললেন। বেশ। হ্যামিল্টন বার্জার সাক্ষীর দিকে তাকালেন। আপনি মিস্টার মেসনকে কোন বন্দুক দিয়েছিলেন? জুনিয়র বন্দুক বলে যেটা দেখানো হচ্ছে সেটাই দিই। বন্দুকটা কোথা থেকে নিয়েছিলেন? আমার ডেস্কের ড্রয়ার থেকে। এর আগে সেটা কোথায় পেয়েছিলেন? আমার বাবার কাছ থেকে। তিনি আমাকে সেটা দিয়েছিলেন। কখন? বড়দিনের সম্ভবত। ওটা বড়দিনের উপহার। 7ই অক্টোবর বন্দুকটা কোথায় ছিল? আমার কাছে ছিল। বন্দুকটা নিয়ে কি করছিলেন? আমি পেরি মেসনকে দিয়েছিলাম। তারপর তিনি সেটা ছোঁড়েন? হ্যাঁ। তারপর? তারপর তিনি আমাকে একটা বন্দুক দিয়ে স্টিফানি ফকনারের কাছে নিয়ে যেতে বলেন। সেটা কি মিস্টার মেসনকে যে বন্দুকটা দেন সেই একই বন্দুক? না। একটু দাঁড়ান, জাজ ডেকার বললেন। আপনি বলছেন সেটা একই বন্দুক নয়, তাই তো? হ্যাঁ স্যার। এই উত্তর নথিভুক্ত হবে না। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই ধরনের প্রশ্ন থেকে বিরত থাকবেন। ঠিক আছে। বন্দুকটা আমার কাছে ছিল, আমি মিস্টার মেসনকে দেই আর তিনি তা ছোঁড়েন। এরপরে তিনি বন্দুকটা আমাকে দেন আর স্টিফানি ফকনারকে দিয়ে আসতে বলেন। আমি তাই করি। মিস ফকনার কি করেন? তিনি তার ঘরের টেবিলে রাখেন। তারপর? আমরা লবিতে যেতেই দুজন অফিসারকে ঢুকতে দেখি। ওই অফিসারদের চেনেন? এখন জেনেছি, তখন চিনতাম না। তাদের নাম কি? সার্জেন্ট হলকম্ব ও লেফটেন্যান্ট ট্র্যাগ। জেরা করুন, ঘুরে বললেন হ্যামিল্টন বার্জার। মেসন সাক্ষীর মুখোমুখি দাঁড়িয়ে বললেন, আপনি বলছেন 7ই অক্টোবর সারাক্ষণই বন্দুকটা আপনার কাছে ছিল? হ্যাঁ স্যার। আপনি লাঞ্চে গিয়েছিলেন? হ্যাঁ স্যার। বন্দুকটা সঙ্গে নিয়ে যান? না স্যার। ওটা কোথায় ছিল তখন? আমার ডেস্কের ড্রয়ারে। সেটা কি তালাবন্ধ ছিল? না স্যার। 7ই অক্টোবর সন্ধ্যায় আপনি কি করছিলেন?
একটা গাড়ি বিক্রির ব্যাপারে একজনের সঙ্গে আলোচনা করতে যাওয়ার ছিল। বন্দুকটা সঙ্গে নিয়ে গিয়েছিলেন? না, বন্দুকটা ডেস্কেই ছিল। ডেস্ক থেকে কখন নিয়েছিলেন? আলোচনার পর ফিরে এসে ডেস্ক থেকে কিছু টাকা আর বন্দুকটা নিই। তারপর বাড়ি যান? কটার সময়? 9:30 কি 10টায়। আপনার কি সদ্য বিয়ে হয়েছে? হ্যাঁ। বাড়ি যাওয়ার পর বন্দুকটা আপনার কাছেই ছিল? না, সেটা ওপরে গিয়ে টেবিলে রাখি। শুতে গিয়েছিলেন কটায়? বাড়ি ফেরার 0.5 ঘন্টা পরে। আপনার অফিসের চাবি কার কাছে থাকে? আমি ছাড়া আমার বাবা আর সেক্রেটারির কাছে, আর পরিচারিকারও। আপনার স্ত্রীর কাছে কোনো চাবি থাকে? সাক্ষী একটু ইতস্তত করল, তারপর ক্রুদ্ধস্বরে বলল, হ্যাঁ, তার কাছেও ছিল। পরদিন সকালে উঠে কি করেন? পোশাক পরে, দাড়ি কামিয়ে, দাঁত মেজে ব্রেকফাস্ট সেরে অফিসে যাই। ক্রুদ্ধস্বরে উত্তর দিল সাক্ষী। বন্দুকটা কি সঙ্গে নিয়ে যান? সাক্ষী কিছু বলতে গিয়ে একটু থেমে বলল, মানে ওটা নিয়ে যাইনি। যাকে জুনিয়র বন্দুক বলছি, তাহলে সেটার কি হয়? বাড়ির ড্রেসিং টেবিলে রেখে যাই। তারপর আমার স্ত্রী ফোন করে আমাকে জানায়, আর আমি তাকে সেটা আমার কাছে নিয়ে আসতে বলি। অতএব আপনি ধরে নেন আমাকে যে বন্দুকটা পরে দিয়েছিলেন সেটা ওই বন্দুকই, ঠিক কিনা? একটা বন্দুকই ছিল, আমার স্ত্রী সেটাই নেয়। আপনি কি করে জানলেন তিনি টেবিল থেকে সেটাই নেন? হ্যাঁ, আমি অবশ্য হাজির ছিলাম না। ঠিক তাই। আপনি আমাকে খুনের অস্ত্রটাই দিয়ে থাকতে পারেন, যেটা আপনার স্ত্রী আপনাকে দিয়েছিলেন। সাক্ষী প্রায় লাফিয়ে উঠল। সম্পূর্ণ মিথ্যা, এ আমি সহ্য করব না। বসুন, জাজ ডেকার বলে উঠলেন। সাক্ষী আসন গ্রহণ করে নিয়ম মেনে চলবেন। হ্যামিল্টন বার্জার বলে উঠলেন, ইয়োর অনার, শেষের ওই প্রশ্ন তর্ক সাপেক্ষ। এতে কটাক্ষ করা হয়েছে, যদি। অথচ সাক্ষী ভালোই জানেন কথাটা সত্য, জাজ ডেকার বললেন। প্রশ্নটা সাক্ষীর ভালো না লাগতে পারে, তবে মিস্টার মেসন একজন খুনে অভিযুক্ত আসামির পক্ষে সওয়াল করছেন, তাই আপত্তি অগ্রাহ্য করছি। আদালতের অনুমতি হলে, মেসন বললেন, আমি দাবি জানাচ্ছি বন্দুকটির শনাক্তকরণের সমস্ত সাক্ষ্য বাতিল বলে গণ্য হোক। যেহেতু এটা প্রমাণিত, এই সাক্ষ্য শোনা কথার উপর নির্ভর করে দেয়া। আমি যোগাযোগ প্রমাণ করব, ইয়োর অনার, আমি যোগাযোগ প্রমাণ করব, হ্যামিল্টন বার্জার চিৎকার করে বললেন। কিভাবে প্রমাণ করবেন? জাজ ডেকার প্রশ্ন করলেন। সাক্ষীর স্ত্রীকে সাক্ষ্য দিতে আহ্বান করে। জাজ ডেকার মাথা ঝাঁকালেন। তিনি প্রায় ভেঙে পড়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে বললেন, শুনুন মিস্টার প্রসিকিউটর, একথা সত্য মিস্টার মেসন একটা বন্দুক থেকে গুলি ছোঁড়েন এবং সেই গুলিটা নিশ্চয়ই বাতাসে মিলিয়ে যায়নি। তাই আমার বক্তব্য, যে বন্দুক 30 নম্বর প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে সেটাই মিস্টার মেসন ছুঁড়েছিলেন না অন্য বন্দুক থেকে তার ছোঁড়া হয়, সেটা প্রমাণ করা অসম্ভব হবে না। আমরা তো প্রমাণ করতে পারছি না, ইয়োর অনার, হ্যামিল্টন বার্জার বললেন। এর কারণ কি? জাজ ডেকার জানতে চাইলেন। কারণ কেউ একজন সুভেনির হিসেবে গুলিটা নিয়ে গেছে। পুলিশ সেটা পায়নি? তীব্র স্বরে প্রশ্ন করলেন জাজ ডেকার। না, ইয়োর অনার, আপনি পুলিশের গাফিলতির জন্যে আসামিকে শাস্তি দিতে পারেন না। আদালতের রায় বহাল থাকবে। সাক্ষীকে আমার আর কোনো প্রশ্ন নেই, মেসন স্মিত স্বরে বললেন। আপনি যেতে পারেন মিস্টার গারভিন, জাজ ডেকার বললেন। আদালত ছেড়ে যাওয়ার সময় মেসনের পাশে ক্রুদ্ধ ভঙ্গিতে একটু দাঁড়াল জুনিয়র গারভিন। চাপার স্বরে বলল, আপনাকে এর জন্য খুন করব। 1 মিনিট, ইয়োর অনার, মেসন বললেন। সাক্ষীকে আমি আর একটা প্রশ্ন করতে চাই। গারভিন ইতস্তত করল। জাজ ডেকার বললেন, সাক্ষীর কাঠগড়ায় আসুন মিস্টার গারভিন। গারভিন দাঁড়াতেই মেসন বললেন, একটু আগে আমার পাশ দিয়ে যাওয়ার সময় আপনি কিছু বলেছিলেন, কথাটা কি? ও ইয়োর অনার, হ্যামিল্টন বার্জার বলে উঠলেন, আমি আপত্তি জানাচ্ছি। এর সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। সাক্ষী মিস্টার মেসনকে কি বলেছে সেটা ব্যক্তিগত বিষয়।
যেভাবে এই ঘটনাগুলো ঘটছে তা মোটেই আমার ভালো লাগছে না। আপনার ভালো লাগা না লাগা এতে আসছে না, জাজ ডেকার বললেন। আপনি কাঠগড়ায় নেই। আসামি পক্ষের অধিকার আছে সাক্ষীর পক্ষপাতিত্ব প্রমাণ করার। আপনি কি বলেছিলেন? মেসন আবার প্রশ্ন করলেন। গারভিন চিৎকার করে বলল, আমি বলেছি আপনাকে আমি খুন করব। ঈশ্বরের শপথ, তাই করব। ভয় দেখাচ্ছেন? মেসন প্রশ্ন করলেন। এটা প্রতিজ্ঞা, গারভিন চিৎকার করে বলল। আমি আদালত অবমাননার জন্য আপনাকে 24 ঘন্টা জেলে কাটাতে হবে, জাজ ডেকার তীব্র স্বরে বললেন। আপনি যা করেছেন আদালত সেই রকম ভীতি প্রদর্শনের জায়গা নয়। সাক্ষীকে আগেই সতর্ক করা হয়েছে। বুঝতে পারা যাচ্ছে সাক্ষী আবেগে জর্জরিত, তবু তাকে 24 ঘন্টা জেলে কাটাতে হবে আদালত অবমাননার জন্য। মিস্টার বেলিফ, সাক্ষীকে জেলে নিয়ে যান। বেলিফ এসে গারভিনের হাত ধরলেন। টান টান হয়ে গেল গারভিন। একসময় মনে হল সে প্রায় নিয়ন্ত্রণ হারাতে চলেছে। তারপরই অসহায় ভঙ্গিতে আত্মসমর্পণ করে বেলিফের সঙ্গে আদালত ছেড়ে চলে গেল। এভা এলিয়টকে আহ্বান জানানো হোক, হ্যামিল্টন বার্জার বললেন এবার। এভা এলিয়ট এই অবস্থার পূর্ণ সুযোগ নেয়ার জন্যেই সবেমাত্র কেশ পরিচর্যা শেষেই যেন নাটকীয় পদক্ষেপে লীলায়িত ভঙ্গিতে এসে দাঁড়াল। আপনার পেশা কি? হ্যামিল্টন বার্জার প্রশ্ন করলেন। আমি একজন মডেল এবং অভিনেত্রী। এই বছরের 7ই অক্টোবর আপনার পেশা কি ছিল? আমি হোমার গারভিন সিনিয়রের সেক্রেটারি ছিলাম। কতদিন ওই চাকরি করেছেন? প্রায় 1 বছর। 7ই অক্টোবর আপনার অফিসে আশ্চর্যজনক কিছু ঘটেছিল? হ্যাঁ স্যার। কি? 1 মিনিট দাঁড়ান, জাজ ডেকার বলে উঠলেন। আসামি অ্যাটর্নির কাছ থেকে কোনো আপত্তি ওঠেনি দেখতে পাচ্ছি, তবু বলছি কোনো যোগসূত্র থাকা উচিত ছিল। 7ই অক্টোবর যাই ঘটে থাকুক, আসামির অনুপস্থিতিতে তার সঙ্গে এর কোনো সংযোগ থাকা সম্ভব ছিল না। হ্যামিল্টন বার্জার বললেন, আমরা দেখাবো মিস্টার গারভিন ওই দিন ঠিক কী করেন। আমরা দেখাতে চাই তিনি বিশেষ কিছু জানতেন ও আসামির সঙ্গে মতের আদান প্রদানও করেছেন। জাজ ডেকার পেরিমেসনের দিকে তাকালেন। আসামি পক্ষে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই, মেসন হাসি মুখে বললেন। বেশ, প্রশ্নের জবাব দিন। জাজ ডেকার অনুযোগের দৃষ্টিতে মেসনের নির্বিকার মুখের দিকে তাকিয়ে বললেন। মিস্টার গারভিন আমাকে লাস ভেগাস থেকে ফোন করেন। তিনি না আসা পর্যন্ত আমাকে অফিসে থাকতে বলেন। তিনি কখন অফিসে আসেন? প্রায় 8:45। যখন আসবেন বলেছিলেন তার প্রায় 1 ঘন্টা আগে। তিনি খুবই বিচলিত ছিলেন আর স্নান করার আগে কোনো কথা বলেননি। 1 মিনিট, জাজ ডেকার বললেন। মিস্টার গারভিনকে প্রসিকিউশনের সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। আপনি কি নিজেই নিজের সাক্ষীকে সন্দেহ করছেন মিস্টার প্রসিকিউটর? ওই সাক্ষী বিক্ষুব্ধ, হ্যামিল্টন বার্জার বললেন। সে নিশ্চিতই আসামির পক্ষে, এই সাক্ষ্যে যা প্রমাণ হয়েছে। তাহলেও সে তো আপনারই সাক্ষী। আসামির তরফে কোনো আপত্তি নেই, মেসন বললেন। থাকা উচিত ছিল, জাজ ডেকার তীব্র স্বরে বললেন। মেসন শুধু সসম্ভ্রমে মাথা দোলালেন, কিছু বললেন না। বেশ, জাজ ডেকার অতি কষ্টে আত্মসম্বরণ করে বললেন, তাহলে উত্তর দিন। সময় সম্পর্কে আপনার ঠিক জানা আছে? হ্যামিল্টন বার্জার প্রশ্ন করলেন। ঠিক মনে আছে, ইভা এলিয়ট বলল। আমাকে দুধছাই করা আমার সহ্য হয়নি। 1 মিনিট, জাজ ডেকার বললেন। আপনার কি মনে হয়েছে তা বলার প্রয়োজন নেই। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে সময় সম্পর্কে জানেন কিনা। হ্যাঁ, জানি। এখন বলুন, ক্যাসেলম্যান সম্পর্কে মিস্টার গারভিন কিছু বলেছিলেন কিনা। হ্যাঁ। সেখানে কে কে উপস্থিত ছিলেন? শুধু আমি আর মিস্টার গারভিন। তিনি কি বলেছিলেন? তিনি বলেন, একজনের সঙ্গে এইমাত্র কথা বললাম। আমি জানি সেই স্টিফানি ফকনারের বাবাকে খুন করেছে। আজ রাত 11টায় তার সঙ্গে দেখা করতে চলেছি। তারপর তিনি কি করলেন? তিনি কোট খুলে ফেলেন। তখনই তার কাঁধে চামড়ার খাপে রিভলভারটা দেখি। চামড়ার খাপটা টেবিলে রেখে তিনি স্নান করতে যান। তার কাঁধের খাপে যে বন্দুক ছিল সেটা শনাক্ত করতে পারবেন?
না স্যার, পারব না। আমার বন্দুক ভয় করে। তবে সেটা ৩০ নম্বরে দেয়া প্রমাণের মতোই। জেরা করতে পারেন। হ্যামিল্টন বার্জার মেসনের দিকে ফিরলেন। ঘটনাটা কখন হয়? তিনি যখন অফিসে আসেন তখন ঠিক 9:45। তিনি আপনাকে বলেন যে ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, এইমাত্র একজনের সঙ্গে কথা বললাম। আমি জানি সেই স্টিফানি ফকনারের বাবাকে খুন করেছে। আজ রাত 11টায় তার সঙ্গে দেখা করতে চলেছি। আপনার কথাগুলো মনে আছে? হ্যাঁ, আছে। তিনি ক্যাসেলম্যানের নাম উচ্চারণ করেননি? না। মেসন বললেন, আর কোনো প্রশ্ন নেই? বার্জার বললেন, আমি মিসেস গারভিন জুনিয়রকে আহ্বান করছি। মিসেস গারভিনের চেহারা একটু পাতলা, মাথায় লাল চুল। ধীর পায়ে তিনি এসে জুরিদের দিকে চেয়ে হেসে বসলেন। হ্যামিল্টন বার্জার বললেন, আপনি জুনিয়র হোমার গারভিনের স্ত্রী? আপনাকে সাক্ষ্য প্রমাণ নাম্বার 30 হিসেবে রাখা একটা বন্দুক দেখাচ্ছি। এর আগে কখনো দেখেছেন? বলতে পারবো না। মিসেস গারভিন হেসে বললেন, এরকম একটা অস্ত্র দেখেছি, তবে আমি কোনো অস্ত্র বিশেষজ্ঞ নই, তাই এটা কিনা জানি না। কোথায় দেখেন? আমার স্বামী ওটা টেবিলের উপর রেখেছিলেন। কখন? ঠিক 10:30টায়। 8ই অক্টোবর আপনি ওটা দেখেছিলেন? হ্যাঁ স্যার, দেখেছি। এর বিষয়ে কিছু বলেছিলেন আপনি? আমার স্বামীকে ফোন করে বলি বন্দুকটা ফেলে গেছেন। কখন ফোন করেন? ঘুম থেকে উঠে ওটা দেখি। আপনার স্বামী অফিসে যাওয়ার পর? হাসলেন মিসেস গারভিন। আমার সবে বিয়ে হয়েছে মিস্টার বার্জার। আমি আমার স্বামীকে শিক্ষিত করে তুলছি, তাই নিজের ব্রেকফাস্ট নিজেই করতে শিখেছেন তিনি। আমি 9:30টায় উঠি। দর্শকরা এই কথায় হেসে উঠল। জজ ডেকারও হাসলেন। জুরিদের মুখেও হাসি। সাক্ষীর চমৎকার আচরণে সবাই মুগ্ধ। বন্দুকটা নিয়ে আপনি কি করেন? স্বামীর কথা মতো সেটা তার অফিসে নিয়ে যাই। কখন? 8ই অক্টোবর সকাল ঠিক 10:30টায়। আপনার কি জানা আছে ওটাই 30 নম্বর সাক্ষ্য প্রমাণ হিসেবে রাখা আছে কিনা? না স্যার, আমার জানা নেই। যা জানি তা হলো টেবিল থেকে বন্দুকটা নিয়ে আমার স্বামীকে দিয়ে আসি। ওটা একটা কার্তুজ ছিল না, তাও জানতাম না। আমি শুধু জানি আমার স্বামী পকেট থেকে একটা বন্দুক বের করে টেবিলে রাখেন, আর সেটা এইরকমই দেখতে। আমি নিশ্চিত আমার শোবার ঘরে কেউই ঢোকেনি। পরদিন আমি সকাল 10টায় বন্দুকটা স্বামীর অফিসে দিয়ে আসি। এর বেশি আর কিছু জানি না। জেরা করতে পারেন, হ্যামিল্টন বার্জার মেসনকে বললেন। মেসন এগিয়ে গিয়ে বললেন, মিসেস গারভিন, আপনি 7ই অক্টোবর তারিখে সারাদিন বাড়িতেই ছিলেন? হ্যাঁ। আপনি কি জানেন আপনার স্বামী আপনাকে 2বার ফোন করে কোনো সাড়া পাননি? তিনি আমাকে কথাটা বলেছিলেন। আপনি কি জুরিদের বিশ্বাস করতে বলেন যে আপনি বাড়িতে থেকেও ফোন ধরেননি? আমি বেশ গভীরভাবেই ঘুমোচ্ছিলাম। স্বামীকে কথাটা বলেছিলেন? না। কেন? সময়টা আমাদের মধুচন্দ্রিমার সময়। আমি আমার স্বামীকে বোঝাতে চাইছিলাম তার ওই সময় কাজে আটকে থাকা আমার পছন্দ নয়। তাই তাকে বোঝাতে চেয়েছি তিনি ভুল নম্বরে ফোন করেন। কবার? 2বার। তাকে অন্যভাবে আশ্বস্ত করেননি? নববিবাহিতা মেয়েরা স্বামীদের এইভাবেই বুঝিয়ে থাকে। আপনি তাকে মিথ্যা বলেন? হ্যাঁ, ঈশ্বর, না। আমি তাকে ভাবতে দিই সে ভুল নম্বরে ফোন করেছিল। আর কিছুও জানতে চাইনি। মেসন বললেন, আপনি যে বন্দুকটা আপনার স্বামীর অফিসে নিয়ে যান সেটা একটা ফাঁকা কার্তুজ ছিল। মিষ্টি করে হাসলেন মিসেস গারভিন। তাহলে আপনি যে গুলি ছুঁড়েছেন তাতে ওতে 2টো ফাঁকা কার্তুজ থাকার কথা। তাহলে ধরে নিচ্ছি, মেসন বললেন, আপনি যে বন্দুক অফিসে নিয়ে যান সেটাই আপনার স্বামী ঘরে এনেছিলেন। স্বামী সত্যি কথা বলেছেন, প্রত্যেক স্ত্রী তাই ধরে থাকে মিস্টার মেসন। আর প্রশ্ন নেই। পরবর্তী সাক্ষ্য লোয়েল কেটেল, একজন বিধবা, বয়স প্রায় 55-56। সে অ্যামব্রোস অ্যাপার্টমেন্টের বাসিন্দা। সে জানালো 7ই অক্টোবর রাত 9:45টায় একজন স্ত্রীলোককে পেছনের সিঁড়ি দিয়ে নামতে দেখে। তাকে ছিঁচকে চোর ভেবে সে অনুসরণ করে। বার্জার তাকে প্রশ্ন করলেন,
তাকে চিনে রাখতে পেরেছিলেন? হ্যাঁ। কে সে? যে স্ত্রীলোকটি ওখানে বসে আছে, স্টিফানি ফকনার। সে তারপর কি করেছিল? সে পায়ে পায়ে এগিয়ে যেতে একজন একটা গাড়ি এনে থামাতেই সে তাতে উঠে চলে যায়। সেই লোকটিকে? ওখানে যিনি বসে রয়েছেন, অ্যাটর্নি মিস্টার পেরি মেসন। জেরা করুন, তীব্র স্বরে বললেন বার্জার। ক্যাসেলম্যান অ্যাপার্টমেন্টের পেছনের সিঁড়ির দিকে লক্ষ্য রাখছিলেন কেন জানতে পারি? আগেও কোনো মেয়েকে পেছনের দিকে যেতে দেখেছি, তাই ঠিক করি এবার ভালো করে দেখব। আসামিকে আগে যেতে দেখেছেন বলছেন? সে কিনা জানি না। আপনি তাকে অনুসরণ করলেন কেন? সে কে জানতে চাইছিলাম। সে যখন গাড়িতে ওঠে তখনও পিছু নেন? হ্যাঁ। তার মানে আগে তাকে চিনতে পারেননি? আমি ঠিকই দেখেছিলাম। তবু গাড়িতে ওঠা অবধি পিছু নেন, বোধহয় গাড়িটা না এলে আরও এগিয়ে যেতেন, তাই না? হয়তো যেতাম মনে হচ্ছে। ঠিক আছে, আর প্রশ্ন নেই, মেসন হেসে বললেন। জাজ ডেকার ভুরু কুঁচকে তাকালেন। আসামির তরফে দাবি করছি আদালত ও জুরিদের কাছে আসামিকে নির্দোষ ঘোষণা করুন। সাক্ষ্যে কেবলমাত্র সন্দেহ পোষণই করা চলে, মেসন বললেন। জাজ ডেকার বললেন, আদালত সাক্ষ্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না, শুধুমাত্র আবেদন অগ্রাহ্য করা ছাড়া। আসামিপক্ষ তাদের মামলার বিষয় উপস্থাপনার পর এটা জুরিদের বিচার্য হবে। আপাতত আদালত সমস্ত সাক্ষ্যই গ্রহণ করছে। আদালত লক্ষ্য করছে দ্বিপ্রাহরিক অবকাশের সময় উপস্থিত, তাই 2টো পর্যন্ত আদালত মুলতবি থাকছে। তখন আসামিপক্ষ তাদের সওয়াল করতে পারবেন। জুরিদের সতর্ক করা হচ্ছে তারা যেন এই বিষয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা না করেন। আদালত মুলতবি রইল। মেসন স্টিফানি ফকনারের দিকে ফিরে বললেন, স্টিফানি, তোমাকে সাক্ষীর কাঠগড়ায় উঠতে হবে। তোমাকে অস্বীকার করতে হবে যে তুমি ক্যাসেলম্যানকে খুন করেছ। মাথা ঝাঁকালো স্টিফানি। আমি সাক্ষীর কাঠগড়ায় উঠব না। তোমায় উঠতেই হবে, না উঠলে তোমাকে খুনের অভিযোগে অভিযুক্ত করা হবে। তোমার বাবার মৃত্যুর যে সাক্ষ্য আমরা জোগাড় করেছি তাতে জুরিরা তোমাকে মৃত্যুদণ্ড না দেবার জন্যই বলবে। তবে তারা তোমাকে দোষী সাব্যস্ত করবে। তোমার জুতোয় রক্ত, জুতোর গোড়ালির ছাপ। আমি দুঃখিত মিস্টার মেসন, আমি সাক্ষী হচ্ছি না। কেন? তোমার অতীতে কি এমন কিছু আছে যা প্রকাশে ভয় পাচ্ছ? কখনো অপরাধ করে শাস্তিভোগ করেছ? মাথা ঝাঁকালো স্টিফানি। আপনার কাছে কিছুই বলবো না মিস্টার মেসন। ওরা যা চায় তাই করুক, তবে আমাকে সাক্ষীর কাঠগড়ায় উঠাতে পারবে না। মেসন বলল, স্টিফানি, এমন কাজ করতে পারো না তুমি। আমি তোমাকে সাক্ষী হিসেবে ডাকবই। তা করলেও আমি এই চেয়ার থেকে নড়ব না। ঠিক আছে, সেটা কিছু না করার চেয়ে ভালো। অন্তত এতে তর্ক করার অবকাশ পাব। এবার আপনাকে যেতে হবে মিস ফকনার, বেলিফ বললেন। মেসন ডেলা স্ট্রিট আর পলড্রেক আদালতের কাছের এক রেস্তোরাঁয় বসে প্রায় নিরানন্দ একটা মধ্যাহ্নভোজ সারতে ব্যস্ত। ঠিক তখনই কেবিনে ঢুকল মেসনের রিসেপশনিস্ট গাটি। মিস্টার মেসন, মিস্টার মেসন, প্রায় হাঁপাতে হাঁপাতে বলল গাটি। মেরি বার্লো অফিসে এসেছিল। উফ, কি চেহারা! ওর রাস্তায় বেরোনো একদম উচিত হয়নি। শান্ত হও গাটি, কি ব্যাপার? মেরি গার্ভিনের অফিসে গিয়েছিল। সে ফাইলের ড্রয়ারে কিছু খুঁজতে গিয়ে ঘাটাঘাটি করতেই কিছু পেয়েছে। গলার স্বর নামিয়ে আনল গাটি। রক্তমাখার তোয়ালে। খুনের রাতে মিস্টার গার্ভিন যে তোয়ালে ফেলে যান। কি? ঠিক তাই। তোয়ালেতে রক্ত শুকিয়ে আছে, তাতে অ্যাম্ব্রোস অ্যাপার্টমেন্টের ছাপ আছে। ওগুলো লুকোনো ছিল। মেরি খুব ভয় পেয়ে গেছে, তাই আপনাকে যে করেই হোক খবরটা জানাতে বলেছিল। বেচারি স্টিফানিকে জেলে যেতে দেখে একদম ভেঙে পড়েছে। ও ভাবছিল নতুন এই প্রমাণে ওর কোনো সাহায্য হবে, তাই। শান্ত হও গাটি, এক কাপ কফি খাও। হ্যাঁ ঈশ্বর, আমিও একেবারে ভেঙে পড়েছি মিস্টার মেসন। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হোমার গার্ভিনি জর্জ ক্যাসেলম্যানকে খুন করেছেন, আর স্টিফানি সে কথা জানেন। ও তাকে ভালোবাসে, তাই সাক্ষীর কাঠগড়ায় যেতে চায় না। আর দাঁড়াও দাঁড়াও, মেসন বলে উঠলেন। তোমার রোম্যান্টিক ভাবনা দারুণ একটা ব্যাপার আমার মনে জাগিয়ে তুলেছে। ডেলা সতর্ক করার ভঙ্গিতে বলল, ওর কথাবার্তা একদম পাগলামি চিফ, দেখবেন।
মেসন পায়চারি করতে করতে বললেন, যাকগে, আমার হাতে এটাই হবে অস্ত্র। ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে চমকে দেওয়ার এই হবে আমার তুরুপের তাস। গার্টি পল ড্রেককে বলল, আপনার অফিস আপনাকে খুঁজছে, খুব জরুরি। ড্রেক ফোন তুলতে মেসন পায়চারি করে চললেন, আমি স্টিফানিকে সাক্ষীর কাঠগড়ায় ডাকব। সে আপত্তি করবে, আমিও তর্ক জুড়ে দেব, একটা হইচই শুরু হবে। আমি জুরিদের বলবো স্টিফানি ফকনার জানে যাকে সে ভালোবাসে সেই ক্যাসেলম্যানকে খুন করেছে। আরে একটু দাঁড়াও ডেলা, ঠিক ধরতে পেরেছি। কি পেরেছেন? হাসলেন মেসন। ওরা আমার ছোঁড়া গুলিটা পায়নি, আমি ওই রক্তমাখার তোয়ালে কাজে লাগাবো। শোনো, জুনিয়র গারভিন ওর বন্দুক স্টিফানির কাছে নিয়ে গিয়েছিল। স্টিফানি কোনোভাবে দেখেছিল ওতে একটা ফাঁকা কার্তুজ ছিল, তাই সে ধরে নেয় সিনিয়রই ক্যাসেলম্যানকে মেরেছে। সে তাই বন্দুকটা ওর ঘরে লুকিয়ে রাখে, আর কোটে রাখা বন্দুকটা টেবিলে রেখে দেয়। আসলে একটা বন্দুক তাই কম পড়ছে। পুলিশ এসে সমস্ত জায়গা খুঁজে ওই একটা বন্দুকই পায় আর চলে যায়। এবার সমস্ত মামলায় আমি এলোমেলো করে দেব, জুরিরা ধাঁধায় পড়ে যাবে। সাক্ষী হিসেবে স্টিফানিকে চাই, এ কাজে ইতিহাস গড়ব, দেখে নিও। আমি সার্জেন্ট হলকমকে আবার সাক্ষীর কাঠগড়ায় রাখব। তাকে বলবো স্টিফানের অ্যাপার্টমেন্টে একটা বন্দুক পেয়েই সে ব্যালিস্টিক বিশেষজ্ঞর কাছে ছুটে যায়, অন্য কোনো বন্দুকের খোঁজ আর করেনি, কারণ সে দারুণ খুশি হয়ে ওঠে ওটা খুনের অস্ত্র দেখে। স্টিফানি কি করে বুঝতে পেরেছি। জুনিয়র বেরিয়ে যেতেই সে বন্দুক বদল করে জুনিয়রের বন্দুকটা লুকিয়ে ফেলে অন্যটাই রেখে দেয়। সেটাই একমাত্র যুক্তিসঙ্গত সমাধান। ও ধরে নেয় সিনিয়র ক্যাসেলম্যানকে খুন করেছিল, তাই সে বন্দুক বদলে ফেলে। আমরা জানি 8:15 গারভিন ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করে, তখনই সে আত্মরক্ষার তাগিদে তাকে খুন করে। কথাগুলো কেন যে আগে ভাবিনি রেলা। ও গাটি, তোমার রোমান্টিক মন দারুণ কাজ দিতে চলেছে। তোমাকে 5 পাউন্ডের মিষ্টি কিনে দেব। ও না মিস্টার মেসন, অতগুলো মিষ্টি দেবেন না। গাটি আঁতকে উঠল। তাহলে চকলেট কেক? হতাশভাবে বলল মেসন। ড্রেক বাধা দিল, এসব বাজে কথা থাক পেরি। তোমার কথা মতো বিল যেখানে ছাপা হতে পারে সেই রকম একটা ছাপাখানার খোঁজ পেয়েছি লাস ভেগাসে। সেখানেই ওই অ্যাকমি ইলেকট্রিক আর ইউরেকা কোম্পানির বিল ছাপা হয় প্রায় 1 বছর আগে। লোকটা নগদ টাকা দিয়ে কাজ করিয়ে নিয়েছিল, তার কথা কেউ তাই বলতে পারছে না। যাগে, এটা নিয়ে ভেবে আর লাভ নেই। মেরি কোথায় গাটি? আপনার অফিসে। ওকে বলে দাও তোয়ালেগুলো কাগজে মুড়ে আদালতে আমার কাছে নিয়ে আসতে। ও আসা পর্যন্ত সকলকে ঠেকিয়ে রাখব। মেরি এই অবস্থায় কিছুতেই যাবে না মিস্টার মেসন। আমরা যা বলবো তাই করবে, ওর এই চেহারায় আরও ভালো হবে। এতে কাজ হবে চিফ, ডেলা বলল। হতেই হবে ডেলা। এরপর আমি আবার এভা এলিয়টকে সাক্ষীর কাঠগড়ায় ডেকে ওই বিলগুলো মিটিয়ে দেওয়ার ব্যাপারে 1000 টন ইটের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ব। এটা কি ঠিক জেরা হবে? না, তা হবে না। 1 ডজন প্রশ্ন করার পরেই জুরিরা ব্যাপারটা আন্দাজ করতে পারবে। জাজ ডেকার ক্ষেপে উঠবেন, বার্জারও চেঁচামেচি আরম্ভ করে দেবেন। ইতিমধ্যে ওই গোলমালের মধ্যে মেরি তোয়ালে নিয়ে হাজির হলেই আমি বলবো বন্দুকটা কে পাল্টাতে পারে। জুরিরা এতে ধাঁধায় পড়ে যাবে। আমি মেরিকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করাবো। ব্যাপারটা একেবারে সার্কাস হয়ে উঠবে। হ্যাঁ, স্টিফানি গার্ভিনি খুনি ভেবে বন্দুক পাল্টে থাকতে পারে, তবে ভুলে যাবেন না বার্জারও পাল্টা জেরা করবে, ডেলা বলল। তবেই দেখো, তোমাকেও ভাবতে বাধ্য করেছি এটা। বার্জার তা করবেন, তবে যত করবেন ততই চোরাবালিতে ডুববেন। জাজ ডেকার বললেন, ভদ্রমহোদয়গণ, ধরে নিচ্ছি আসামি এবং অন্যান্য সকলে আদালতে উপস্থিত আছেন। হ্যাঁ ইয়োর অনার, মেসন বললেন। আসামি পক্ষ সওয়াল শুরু করুন। আদালতের অনুমতি হলে বিশেষ এক পরিস্থিতির উদ্ভব হওয়ায় আমি সরকার পক্ষের একজন সাক্ষীকে আর কয়েকটা প্রশ্ন করতে চাই। আমার আপত্তি আছে, হ্যামিল্টন বার্জার বললেন। প্রসিকিউশনের তরফে সমস্ত সওয়াল শেষ হয়েছে। কোন সাক্ষী? জাজ ডেকার মেসনকে প্রশ্ন করলেন। এভা এলিয়ট। অনুরোধ গ্রাহ্য করা হলো। এভা এলিয়ট, সাক্ষীর আসনে আসুন, জজ ডেকার বললেন।
ইভা এলিয়ট এসে দাঁড়াতেই মেসন হাতের ঘড়ি দেখে কিছু চিন্তা করে নিলেন। ইভা অভিনেত্রীর ভঙ্গিতে উৎসুক দৃষ্টিতে তাকালো। মিস এলিয়ট, মিস্টার গার্ভিনের কাছে কাজ করার আগে কি আপনার কোনো অভিজ্ঞতা ছিল? অযৌক্তিক, অপ্রাসঙ্গিক আর অপ্রয়োজনীয় প্রশ্ন, হ্যামিল্টন বার্জার বললেন। আপত্তি গৃহীত হল, জজ ডেকার বললেন। গার্ভিন এন্টারপ্রাইজ আপনার তৈরি সমস্ত বিলের টাকা মিটিয়ে দিত? হ্যাঁ। আপনি ওইসব বিলের চেক লিখে দিলে মিস্টার গার্ভিন সই করতেন? হ্যাঁ স্যার। ওই বিলের কি ধরনের অডিট করতেন আপনি? অপ্রাসঙ্গিক, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় প্রশ্ন হিসেবে আপত্তি জানাচ্ছি, হ্যামিল্টন বার্জার বললেন। আপত্তি গৃহীত হল, জজ ডেকার বললেন। এটা কি ঘটনা যে আপনি এমন কিছু কিছু চেক লিখে মিস্টার গার্ভিনকে সইয়ের জন্য দিয়েছিলেন যেগুলো অ্যাকমি ইলেকট্রনিক ও প্লাম্বিং ও ইউরোক অ্যাসোসিয়েটেড কোম্পানির, 1397 চ্যাথাম স্ট্রিটে যাদের অফিস, এবং যে দুটো প্রতিষ্ঠানের আদৌ অস্তিত্বই ছিল না এবং যাদের কোনো কাজ দেওয়া হয়নি? একটু দাঁড়ান, হ্যামিল্টন বার্জার চিৎকার করে উঠলেন। ইয়োর অনার, এইসব প্রশ্ন মামলার এখতিয়ারের বাইরে। এটা উপযুক্ত জেরা নয়, অপ্রাসঙ্গিক। জজ ডেকার চিবুকে হাত বোলালেন। প্রথমে তাই মনে হওয়া সম্ভব, যদি না কাউন্সিল আদালতকে জানাতে পারেন যে তিনি এটা সংযুক্ত করে দেখাতে চান। আমার পরবর্তী প্রশ্ন হবে, এই সাক্ষী, যে ব্যক্তি ওইসব মিথ্যা বিল পাঠাচ্ছিল, তার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল কিনা, যার ফলে তার মিস্টার গার্ভিনের প্রতি বিরূপতা থাকা সম্ভব এবং তার কারণ তার জালিয়াতি করে টাকা আত্মসাৎ ধরা পড়ার সম্ভাবনা ছিল? জাজ ডেকার ভুরু কুঁচকে বলল, আমার মনে হয় প্রশ্নটি করার জন্য আমি অনুমতি দেব। এটি সূক্ষ্ম আইনি প্রশ্ন, আর এর সত্যতা উপলব্ধি করা চলে সাক্ষীর মুখভাব দেখলেই। ইভা এলিয়ট বলে উঠল, ইয়োর অনার, আমি শপথ করে বলছি, মিস্টার ক্যাসেলম্যান কথা দিলেও আমি একটা পেনিও এর জন্য পাইনি। আর বলে যান, জজ ডেকার বললেন। আমি মনে করি সাক্ষীকে নিজে থেকে বক্তব্য পেশ করতে দেওয়া উচিত, হ্যামিল্টন বার্জার বললেন। এটা আইনের সূক্ষ্ম প্রশ্ন, কারণ কার্যসিদ্ধির জন্য এখতিয়ার বহির্ভূত কোনো ঘটনা আদালতে টেনে এনে সাক্ষীকে অপমান করার চেষ্টা হচ্ছে। এখনও পর্যন্ত এতে আপত্তি ওঠেনি, জাজ ডেকার বললেন। সাক্ষী নিজেকে সংযত করুন। মিস এলিয়ট, আপনি ক্যাসেলম্যানের নাম উচ্চারণ করেছেন। কাঁদতে শুরু করল ইভা এলিয়ট। সে আমাকে তার নতুন হোটেল তৈরি হলে কাজ দেবে বলেছিল। ও মিথ্যে বলে। ও আমাকে অনেক কিছু করে দেবে বলে, সবই একেবারে বাজে কথা। ঠিক সেই মুহূর্তেই আদালত কক্ষের দরজা খুলে অন্তঃসত্ত্বা মেরি বার্লো হাতে একটা কাগজের মোড়ক সহ ঢুকল। জজ ডেকার তাকে দেখলেন। জুরিরা এবং অন্যান্য দর্শকরাও ফিরে তাকাল। মেরি বার্লো এগিয়ে গিয়ে মেসনের হাতে মোড়কটা তুলে দিল। মেসন সেটা নিয়ে সাক্ষীর দিকে তাকালেন। আস্তে আস্তে নাটকীয় ভঙ্গিতে তিনি মোড়কটা খুলে ধরতেই বেরিয়ে পড়ল রক্তমাখা দুটো তোয়ালে। ইভা, মেসন এবার বললেন, তুমি জর্জ ক্যাসেলম্যানকে গুলি করার পর কিছু রক্ত এই তোয়ালেগুলোতে মুছে ফেলে ওগুলো তোমার ব্যাগে ভরে নিয়েছিলে। তারপর ওগুলো মিস্টার গার্ভিনের অফিসে ক্যাবিনেটের পেছনে লুকিয়ে রেখেছিলে। তারপর সিন্দুকের বন্দুকের সঙ্গে তুমি গার্ভিনের চামড়ার খাপে রাখা বন্দুকটা পাল্টে নাও। মিস্টার গার্ভিন তখন স্নান করছিলেন। খাপের বন্দুকটা তুমি সিন্দুকে রেখে দাও, তাই না? ইভা এলিয়ট উঠে দাঁড়িয়ে ধপ করে বসে পড়ল। আমি আমি এটা আত্মরক্ষার জন্য করেছিলাম, ফোঁপাতে ফোঁপাতে বলে উঠল এভা। যখন দেখলাম ও আমার কত ক্ষতি করেছে। একটু দাঁড়ান, হ্যামিল্টন বার্জার চিৎকার করে উঠলেন। পুরো ব্যাপারটাই মনে হচ্ছে বেশ রিহার্সেল করা হয়েছে, যাতে জুরিরা ধাঁধায় পড়ে। মেসন আসনে বসে পড়ে হ্যামিল্টন বার্জারকে লক্ষ্য করে হাসলেন। যথেষ্ট হয়েছে মিস্টার বার্জার, তিনি বললেন। সাহস তাকে মামলা চালিয়ে নেওয়ার চেষ্টা করুন। আসামি পক্ষ কোনো সাক্ষ্য দেবে না। সাক্ষীকে আর জেরা করবেন না? জাজ ডেকার আশ্চর্য হয়ে গেলেন। না, ইয়োর অনার। হ্যামিল্টন বার্জার অনিশ্চিতভাবে একটু অপেক্ষা করে বললেন, আমি আদালত 30 মিনিট মুলতবি রাখার আবেদন জানাচ্ছি। আমি হয়তো। সাক্ষীকে আর প্রশ্ন করবেন না? জাজ ডেকার প্রশ্ন করলেন। না, ইয়োর অনার। জাজ ডেকার মেসনের দিকে তাকিয়ে বললেন,
আসামিপক্ষকে আদালত ৩০ মিনিট মুলতবিতে রাজি? না ইওর অনার, আমি চাই বিতর্ক চলুক, যাতে আজই বিকেলে জুরিদের সামনে রাখতে পারি। বেশ, সওয়াল শুরু করুন মিস্টার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। আমাদের আর কিছু বলার নেই। জাজ ডেকার ভুরু কুঁচকে ইভা এলিয়টের দিকে তাকালেন। যদি অবস্থাটা অত্যন্ত নিয়মবিরুদ্ধ, তবু আদালতে যেভাবে ঘটনা এগিয়েছে তাতে আদালত খুশি নয়। মিস এলিয়ট, আপনি কি জর্জ ক্যাসেলম্যানকে হত্যা করেছেন? আমি তাকে গুলি করি, ইভা জানালো। ভয় দেখানোর জন্য আমি মিস্টার গার্ভিনের বন্দুকটা নিয়েছিলাম। ও তখন আমাকে গলা টিপে মারার চেষ্টা করতে থাকে। ও আমার ঘাড় ভেঙে দিতে চাইছিল। আমার চোখে অন্ধকার নেমে আসার পরই দুম করে কিসের শব্দ হলো, তারপরেই আবার শ্বাস টানতে পারলাম। কোন বন্দুক নিয়ে তাকে ভয় দেখাচ্ছিলেন? ওই দিন বিকেলে মিস্টার গার্ভিনের সিন্দুক থেকে যে বন্দুকটা নিয়েছিলাম। সে বন্দুকটা কি করেছেন? মিস্টার গার্ভিন যখন স্নান করছিলেন, তার কাঁধে কোটের খাপে লুকিয়ে রাখি, আর অন্য বন্দুকটা সিন্দুকে রেখে দিই। জাজ ডেকার ভুরু কুঁচকে ভাবতে চাইলেন। তিনি এবার বললেন, আদালত নিজের মতানুসারেই ৬০ মিনিট মুলতবি রাখছে। সাক্ষীকে যেহেতু প্রসিকিউশনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, অতএব তার সাক্ষ্য তারা মানতে বাধ্য। ইওর অনার, হ্যামিল্টন বার্জার বলে উঠলেন, আমরা এই সাক্ষীর সাক্ষ্য মেনে নিতে চাই না যতক্ষণ না জানতে পারছি ওই দিন দুপুরে ঠিক কি ঘটে, সাক্ষীকে কীরকম প্ররোচনা দেওয়া হয়, আর ওই রক্তমাখার তোয়ালে দিয়ে কোন নাটকের দৃশ্য অভিনয়ের ব্যবস্থা করা হয়। আদালত আপনার অনুভূতি নিয়ে মাথা ঘামাচ্ছে না, জাজ ডেকার বললেন। আদালত সুবিচার প্রদানে উৎসাহী। এ এক বিচিত্র অবস্থা। আদালত ১ ঘন্টা মুলতবি রাখা হলো। এরপর আদালত জুরিদের জানানোর ব্যবস্থা করবে, যাতে প্রতিবাদীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে তারা তাকে নির্দোষ সাব্যস্ত করে। পেরি মেসন, ডেলা স্ট্রিট, হোমার গার্ভিন, পল ড্রেক আর স্টিফানি ফকনার মেসনের আইনের লাইব্রেরিতে একটা গোল টেবিলের চারপাশে বসেছিলেন। সামনে রাখা ছিল ১ বোতল হুইস্কি, সোডার পাত্র, বরফের টুকরো আর গ্লাস। মেসন স্টিফানি ফকনারকে বললেন, কথাটা আমাকে বলা উচিত ছিল তোমার। আমি কাউকে বলতাম না মিস্টার মেসন। আমি হোমারকে জর্জ ক্যাসেলম্যানের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসতে দেখি। ও আমাকে দেখেনি। পরে ও যখন আমাকে একটা বন্দুক দিল, তার মধ্যে একটা ফাঁকা কার্তুজ লক্ষ্য করি। কি ঘটেছে আমি তখনই বুঝতে পারি। তারপর আপনি জুনিয়রকে ওর বন্দুকটা আমাকে দিতে বলেন, যাতে পুলিশ চাইলে সেটাই দিতে পারি। আমি জানতাম বন্দুক বদলে নেওয়ার কাজে আমি ওস্তাদ, ফলে পুলিশ ওটা পেয়ে ভাববে জুনিয়রই ওটা দিয়েছিল। এরপর জুনিয়রের বন্দুকটা নিয়ে একটা ময়দার থলের মধ্যে রেখে দিই। পরে সেটা বের করে পাশে যে নতুন বাড়ি হচ্ছে সেখানে কাঁচা সিমেন্টের মধ্যে ঢুকিয়ে দিই। সেটা এতদিনে জমাট বেঁধে গেছে। হোমার গার্ভিন বললেন, আমি জানতাম না স্টিফানি তুমি আমাকে ওই অ্যাপার্টমেন্টে দেখেছিলে। আমি ক্যাসেলম্যানকে বলতে যাই ওর মুখোশ এবার খুলে দেব। সে আমাকে বলে খুব ব্যস্ত, কথা বলার সময় নেই। আমার ধারণা ইভা এলিয়ট ওখানেই ছিল। আমি বলি রাত 11টায় আবার আসব। আমার মনে হয় আমি যখন ক্যাসেলম্যানের কাছে ছিলাম তখন ইভাই ফোন করে। সে আসছিল বলায় ক্যাসেলম্যান বিব্রত হয়। আমি গোপনে নজর রাখি, তবে কাউকে দেখতে পাইনি। যে আসে সে সম্ভবত পেছনের দরজা দিয়ে ঢোকে। যাই হোক, ঘটনা সব এখন জেনেছি, গার্ভিন বললেন। ইভা পেছনের দরজা দিয়ে ঢোকে। ক্যাসেলম্যান ওকে মিথ্যা বিল পাশ করিয়ে টাকা মিটিয়ে দেওয়ার কাজ করিয়ে নিচ্ছিল। ওসবের জন্যে ও তাকে অভিনয়ের ব্যবস্থা করে দেবে কথা দিয়েছিল। ইভা অভিনেত্রী হবার আশায় ক্যাসেলম্যানকে বিশ্বাস করেছিল, তবে শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল সে তাকে ডাবল ক্রস করছিল। স্টিফানি বলল, একজন স্ত্রীলোক আমাকে দরজা খুলে দেয়। আমি ঢুকে বেল বাজাই, কেউ সাড়া দেয়নি। দরজার হাতল ধরে টানলে দেখলাম দরজা খোলা। আমি ক্যাসেলম্যানের অ্যাপার্টমেন্টে ঢুকি। ঘরে ঢুকেই দেখি সে মেঝের উপর মরে পড়ে আছে। আমি আমি কি করব বুঝতে পারছিলাম না। আচমকা দেখলাম রক্তের মধ্যে পা রেখেছি। সারা জুতোয় রক্ত লেগে গেছে। নিচু হয়ে দেখার সময় হাতেও রক্ত লেগে গেছিল। তাড়াতাড়ি সব ধুয়ে ফেলে পেছনের দরজা দিয়ে নেমে আসি। আমার দৃঢ় বিশ্বাস জন্মায় হোমারি ওকে মেরেছে, তাই কাউকে কিছু বলিনি। সহকারী সাক্ষী হওয়া আমার কাজ নয়।
হোমার গারভিন ওর দিকে চিন্তিতভাবে তাকালেন। তুমি তাই বরং ফার্স্ট ডিগ্রি খুনের আসামি হওয়া আমাকে জড়ানোর চেয়ে ভালো মনে করেছিলে? স্টিফানি উত্তর করল, তোমার কথাটা কি? তুমি যখন ধরে নিলে আমি খুন করেছি তখন আমাকে বাঁচাতে ফাঁসির দড়িতে প্রায় মাথাটা ঢুকিয়ে দিয়েছিলে। এবার দুজনেই জোরে হেসে উঠল। ঠিক আছে, গারভিন বলল, এ নিয়ে পরে আলোচনা করা যাবে। এর মধ্যে একটা কাজ করা চাই মেসন, তোমার পারিশ্রমিকের ব্যবস্থা করা দরকার। গারভিন পকেট থেকে চেক বই বের করে একটা চেক সই করে মেসনের দিকে এগিয়ে দিলেন। তোমার ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে নিও, বেশ মোটা টাকা। তখনই ফোন বেজে উঠল। ডেলা স্ট্রিট ফোন তুলে শুনে বলল, একটু ধরুন। ও মেসনের দিকে তাকালো। চিফ, জুনিয়র ফোন করেছে। ও বলছে মাথা গরম করেছে বলে ক্ষমা চাইছে। ও আরও বলছে ওই স্পোর্টস কারের জন্য $600 কম নেবে যদি কেনেন। হাসলেন মেসন। তিনি চেকটা তুলে নিয়ে বললেন, ওকে পরে ফোন করতে বলে দাও ডেলা, মনে হচ্ছে ডিলটা করা যেতে পারে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে শুনছিলেন আর্ল স্ট্যানলি গার্ডনারের লেখা দ্য কেস অব দি লং লেগড মডেলস। আজ 6ষ্ঠ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।